অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 3 শুরু করব। এটা হচ্ছে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ হচ্ছে 519 পেজ। তাহলে আজকে আমরা শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 পেজ 519। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, বলছে কোনো মূলধন, এখানে কিন্তু আসল বললো না, কিন্তু বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছর পর মূলধনটা কী হবে? দ্বিগুণ হবে। বলছে একই সরল সুদের হারে, ওই সুদের হারে, অ্যান্ড সুদের হারটা কত সেটা আমরা জানি না, সেটা আমরা বের করে নেবো। বলছে ওই একই সুদের হারে ওই মূলধন বলছে কত বছরে 3 গুণ হবে। 20 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই আসল মানে মূলধনটা ধরে নেব। আসল ধরে নিলাম মনে করি x টাকা, ধরি আসল p ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ব্র্যাকেটে p ইকুয়াল টু x টাকা। এবার দেখো যদি দ্বিগুণ হয়, তুমি ব্যাংকে x টাকা রাখলে সেটা হয়ে গেলো দ্বিগুণ, মানে 2x টাকা হলো। তুমি রেখেছো x টাকা, হয়ে গেল 2x টাকা। তাহলে তোমাকে যে x টাকা ব্যাংকে বেশি দিচ্ছে, এটা তোমাকে ব্যাংক কী দিচ্ছে? সুদ। কিন্তু মানে x টাকার সুদ হয়েছে x টাকা, যার জন্য দ্বিগুণ হয়েছে, মানে 2x টাকা হয়েছে। তাহলে আমরা লিখব যে সুদ আই ইকুয়াল টু x টাকা। মানে যখন দ্বিগুণ হবে, খুব ভালো করে মনে রেখে দেবে, যখন দ্বিগুণ হবে আসল যা সুদও তাই হবে। তুমি 100 টাকা ব্যাংকে রাখলে তার সুদ যদি 100 টাকা হয়, সেটা আসবে 200 টাকা। তার মানে দ্বিগুণ হয়ে গেলে কিন্তু, সেটা দ্বিগুণ হয়ে গেলো। তার মানে আসল এবং সুদ সমান হবে, সেক্ষেত্রেই দ্বিগুণ হয়। তাহলে এখানে আসল যদি আমরা x টাকা ধরি, সুদও কিন্তু x টাকা হবে। এবং সেটা কত বছরে দ্বিগুণ হচ্ছে? 20 বছরে। এখানে বলছে 20 বছরে দ্বিগুণ হবে। তাহলে তাহলে আমরা লিখব সময় ব্র্যাকেটে t ইকুয়াল টু 20 বছর। তাহলে 20 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সুদের হার বার করব, মানে ব্যাংক তোমাকে কি হারে সুদ দিচ্ছে, মানে সুদের হার কত সেটা আমরা কিন্তু বের করব। লিখব সুদের হার ব্র্যাকেটে r ইকুয়াল টু প্রশ্নবোধক। ঠিক আছে, তাহলে আমরা জানি r ইকুয়াল টু 100 গুণন i, নিচে হচ্ছে পিটি। 100 গুণন i মানে 100 গুণন সুদ বাই আসল গুণন সময়। তাহলে এখানে 100 গুণন x, এবার আসলও x ইন্টু 20, x কাটা গেল, তাহলে 20 দিয়ে কাটলে 5, আর সমান 5 টাকা। তার মানে আমরা লিখবো সুদের হার, আমরা কিন্তু এখন সুদের হার পেলাম, সুদের হার ইকুয়াল টু 5%। তাহলে আমরা কিন্তু এখান থেকে সুদের হার বার করলাম, সেটা হচ্ছে 5%। তার মানে ব্যাংক তোমাকে সুদের হার দিয়েছে 5%। ঠিক আছে, সুদ দিয়েছে 5% হারে। কমপ্লিট। বলছে ওই একই সুদের হারে, মানে ওই একই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, মানে ওই টাকাটা 3 গুণ হতে গেলে কত সময় লাগবে, আমাকে কিন্তু সময় বের করতে হয়। এবারে আমি আসল ধরে নিচ্ছি 100 টাকা, ধরি আসল ব্র্যাকেটে p ইকুয়াল টু 100 টাকা। আমি ধরে নিলাম আসল p হচ্ছে 100 টাকা। এবার দেখো তুমি 100 টাকা ব্যাংকে রেখেছো, সেটা হয়ে গেছে 3 গুণ, মানে 300 টাকা হয়েছে, মানে 100 টাকা হলো 300 টাকা। তার মানে তুমি 200 টাকা বেশি পাচ্ছ। তাহলে ব্যাংক তোমাকে 200 টাকা কি দিয়েছে, বেশি কি দিয়েছে? সুদ।
তাহলে সুদ আয় হবে 200 টাকা। তাহলে আমরা লিখব সুদ আয় ইকুয়াল টু 300 মাইনাস 100 ইকুয়াল টু 200 টাকা। ঠিক আছে, 200 টাকা। তার মানে তুমি ব্যাংকে 100 টাকা রাখলে সেটা 3 গুণ হয়ে গেল, মানে 300 টাকা হলো। তুমি রেখেছো 100 টাকা, হয়ে গেল 300 টাকা। তার মানে তুমি 200 টাকা বেশি পাচ্ছ। ব্যাংক তোমাকে এই 200 টাকা কি দিচ্ছে? সুদ দিচ্ছে 200 টাকা। তোমার আসল তো 100 টাকা। ঠিক আছে, এবার সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর ইকুয়াল টু সুদের হার, ওই সরল সুদের হারে 5%। সুদের হার হচ্ছে 5%। আমরা বার করবো সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু প্রশ্নবোধক সময় টি সমান কত সেটা আমরা বের করব। তাহলে টি ইকুয়াল টু, তাহলে 100 গুণন আই, নিচে হচ্ছে পি আর। 100 গুণন আই মানে 100 গুণন সুদ বাই আসল গুণন সুদের হার, আসল গুণন সুদের হার। আচ্ছা, সমান উপরে হচ্ছে 100 গুণন আই হচ্ছে 200, আসল হচ্ছে 100 ইন্টু সুদের হার হচ্ছে 5। তাহলে এখানে কাটলে হচ্ছে 40 সমান 40। তাহলে আমরা লিখব সময় ইকুয়াল টু 40 বছর। এবার আমি অপশান দেখব। অপশান কি আছে? দেখো, এ নম্বর অপশান আছে 30 বছর, বি নম্বর অপশান আছে 35 বছর, সি নম্বর অপশান আছে 40 বছর, আর ডি নম্বর অপশান আছে 45 বছর। কিন্তু আমার এখানে সময় আছে 40 বছর, তার মানে সি, অপশান সি। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব সি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আর নেক্সট আমরা 1-এর 2 নম্বর। দেখো, প্রশ্ন আছে যদি √15 ইকুয়াল টু এক্স হয় তবে √3/5 এর মান কত? তাহলে এখানে আমার দেওয়া আছে √15 ইকুয়াল টু এক্স, তাহলে এখানে দেওয়া আছে √15 ইকুয়াল টু এক্স। আমাকে বের করতে হবে √3/5। আচ্ছা, আমি কিন্তু করণী নিরসন করব। নিচে যেটা আছে সেটা দিয়ে আমি উপর নিচ গুণ করব। করণী নিরসন, দেখো নিচে আছে √5, আমরা নিচেও √5 গুণ করব, আর সেটা আমরা উপরেও গুণ করব। এটা আমরা করলাম করণী নিরসন। আচ্ছা, এইবার দেখো উপরে যদি গুণ করি, উপরে হবে √15 আর নিচে হবে √25। এবার দেখো √15 মান, √15 মানে এক্স, তাহলে উপরে হচ্ছে এক্স, আর √25 মানে হচ্ছে 5, তাহলে x/5। তাহলে অপশান এ হচ্ছে 5/x, বি হচ্ছে 5x, সি হচ্ছে x/5, আর ডি হচ্ছে 3√x। তাহলে আমার অপশান সি, এই সি নম্বর অ্যান্সার হচ্ছে, এখানে আমরা লিখছি সি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা কিন্তু করণী নিরসন করলাম, মানে নিচের যেটা আছে সেটা দিয়ে আমরা উপর নিচ গুণ করলাম। উপরে গুণ করলে √15 আর নিচে গুণ করলে √25, আর √25 মানে হচ্ছে 5 আর √15 মান হচ্ছে এক্স, তাহলে x/5, অপশান সি। চলে এসেছি নেক্সট অঙ্কে। 1-এর 3 নম্বর। দেখো, প্রশ্ন আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি, মানে এডি বিসির ওপর লম্ব হলে হচ্ছে AD² এর মান কত? AD² এর মান কত? এখানে অপশন দেওয়া আছে 3/2 DC² এর নম্বর, বি নম্বর হচ্ছে 2DC², সি নম্বর হচ্ছে 3DC², আর ডি নম্বর হচ্ছে 4DC²। কোনটা এখানে ঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এবিসি আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকাবো। প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকাচ্ছি, নাম দিচ্ছি ABC, ABC। এডি হচ্ছে লম্ব,
এডি লম্ব বিসি, তাই এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকেই আমরা বলি সমবাহু ত্রিভুজ। তার মানে এখানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, আমরা লিখতে পারি যে এ বি সি সমবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, এই তিনটা বাহু কিন্তু সমান। এবার এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, তার মানে যদি লম্ব টানি তাহলে কিন্তু বিডি আর সিডি সমান হবে। অতএব বিডি ইকুয়াল টু সিডি বা ডিসি, বিডি ইকুয়াল টু ডিসি, বিডি ইকুয়াল টু ডিসি, এটা হচ্ছে ডিসি। ঠিক আছে, আচ্ছা এইবার একটা লক্ষ্য করো, ডিসি ইকুয়াল টু ডিসি, ডিসি সমান কি আমরা লিখতে পারি যে এসি ইকুয়াল টু এসি, এসি ইকুয়াল টু টু ডিসি, এসি ইকুয়াল টু টু ডিসি, মানে এই বাহুটার হচ্ছে দ্বিগুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু এসি হবে। যেহেতু এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এই তিনটা বাহু কিন্তু সমান, এই তিনটা বাহু যদি সমান হয় তাহলে এর অর্ধেক মানেই এর অর্ধেক, তাহলে ডিসি মানেই হচ্ছে হাফ এসি, ডিসি মানে হাফ এসি, ঠিক আছে, হাফ এসি কমপ্লিট। আচ্ছা এইবার দেখো ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর এসি হলো অতিভুজ, এসি হলো অতিভুজ, এসি হলো অতিভুজ, তাহলে হলো এসি হলো অতিভুজ, ঠিক আছে, এসি অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজকার সমান লম্বস্কার প্লাস ভূমিস্কার, তাহলে আমরা লিখতে পারি যে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার, এ সি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার, ঠিক আছে, এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার কমপ্লিট। এখানে বলছে এ ডি স্কোয়ারের মান বার করতে হবে, এ ডি স্কোয়ার, অতএব এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার, মানে এ ডি স্কোয়ার সমান কি, এটা এবার আসলে কিন্তু মাইনাস হবে, এ সি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার। এবার এসি সমান কি, এসি সমান টু ডিসি, এসি সমান হচ্ছে টু, এসি সমান টু ডিসি, তাহলে এসি যে আমরা লিখতে পারি টু ডিসি, তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ডি সি স্কোয়ার। এসি ইকুয়াল টু কি, এসি মানে হচ্ছে টু ডিসি, ডিসিকে 2 দ্বারা গুণ করলে কিন্তু এসি হবে, যেহেতু তিনটা বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এর অর্ধেক মানে এই বাহুটার অর্ধেক, তাহলে ডিসি মানে এটাকে 2, এটা মানে হচ্ছে টু ডিসি, ঠিক আছে, এসি ইকুয়াল টু টু ডিসি। এইবার হচ্ছে 4 ডি সি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার, এবার বিয়োগ করলে হচ্ছে 3 ডি সি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে এ ডি স্কোয়ার ইকুয়াল টু 3 ডি সি স্কোয়ার, এ ডি স্কোয়ার ইকুয়াল টু 3 ডি সি স্কোয়ার। অপশান দেখছি, এ নম্বর হচ্ছে 3 2 ডি সি স্কোয়ার, বি হচ্ছে 2 ডি সি স্কোয়ার, সি হচ্ছে 3 ডি সি স্কোয়ার, আর ডি হচ্ছে 4 ডি সি স্কোয়ার, তাহলে আমার সি নম্বর, এখানে অ্যান্সার হবে সি, এটা হচ্ছে অ্যান্সার কমপ্লিট। আর সমবাহু ত্রিভুজের যখন ভূমি মানে বিসির উপর লম্ব টানা হলো তখন এই দুটো কিন্তু সমান হবে, মানে বিডি আর ডিসি কিন্তু সমান হবে, আর ডিসি হচ্ছে বিসির অর্ধেক, তার মানে এসির অর্ধেক, ডিসি হচ্ছে বিসির অর্ধেক, তার মানে এসির অর্ধেক, তার মানে এসি ইকুয়াল টু টু ডিসি, এসি ইকুয়াল টু টু ডিসি, ঠিক আছে, এসি ইকুয়াল টু টু ডিসি কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে।
1-4 নম্বর দেখো প্রশ্ন আছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি। একটা লম্বা বৃত্তাকার চোঙ আছে যার ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি ও উচ্চতা 8 সেমি। বলছে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। বলছি চোঙের মধ্যে সবচেয়ে বড় যে আমি দণ্ড রাখবো সেই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা চোঙ আঁকাচ্ছি। দেখো একটা চোঙ আঁকো, এই একটা চোঙ, এই একটা চোঙ, এই একটা চোঙ। ওই যে চোঙের সবচেয়ে লম্বা যে দণ্ড, ঠিক তাহলে আমাকে কিন্তু কোণা করে রাখতে হবে, সবচেয়ে বড় রাখা যাবে। তাহলে আমি দণ্ডটা ঠিক এইভাবে রাখবো, এই একটা দণ্ড এইভাবে রাখবো, এই দণ্ড যেভাবে রাখছে এটা দণ্ড। তার মানে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে উচ্চতা। আমাকে অতিভুজ বের করতে হবে, এই অতিভুজটা কত সেটা আমাকে বের করতে হবে। এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তোমার ব্যাসের দেওয়া 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। আর লম্বা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে ভূমি ইকুয়াল টু 6 সেমি আর লম্ব ইকুয়াল টু 8 সেমি। তাহলে আমাকে বের করতে হবে অতিভুজ কত। অতিভুজ ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বুঝতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায়। তাহলে অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব তার হচ্ছে হোল স্কয়ার প্লাস ভূমি তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। রুটের মধ্যে এখানে লম্ব হচ্ছে 8 তার হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 6 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। তাহলে রুটের মধ্যে 64 প্লাস 36 সেমি, রুটের মধ্যে 100 সেমি সমান 10 সেমি। তাহলে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 10 সেমি। সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 10 সেমি। এবার অপশন দেখছি, এ আছে 7 সেমি, বি আছে 9 সেমি, সি আছে 10 সেমি আর ডি আছে 12 সেমি। তাহলে এখানে অপশন সি অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, তাহলে মনে রাখা দিবে আমাকে কিন্তু অতিভুজ মানে কর্ণ, এই কর্ণই হচ্ছে চোঙের হচ্ছে অতিভুজ, আর সেই কর্ণ আমাকে বের করতে হবে। কর্ণ বলতে এখানে অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পাশে হচ্ছে একক, এটা ফর্মুলা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-5 নম্বর। দেখো এটা একটা ত্রিকোণমিতিক অঙ্ক। বলছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ট্যান আলফা ইকুয়াল টু হাফ হলে বলছে ট্যান বিটা এর মান কত। এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, অতএব বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। কমপ্লিট। তাহলে এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, আবার বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, এইবার এখানে দেওয়া আছে ট্যান আলফা ইকুয়াল টু হাফ। এবার আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। এখানে আলফার মান বসায় দেবো। এখানে হচ্ছে ট্যান আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু হাফ। এই যে আলফা সমান, এই আলফা সমান হচ্ছে
90 মাইনাস বিটা, যেটা 90 মাইনাস বিটা আলফা ইকুয়াল টু, যখনই আমরা 90 থেকে বাদ দেবো, যদি ট্যান থাকে হয়ে যাবে কট, যদি কট থাকে হবে ট্যান, যদি সাইন থাকে হবে কস, আর যদি কস থাকে হবে সাইন, যদি সেক থাকে হবে কোসেক, আর যদি কোসেক থাকে হবে সেক। তাহলে এখানে যেহেতু 90 বাদ দিয়েছে, এবার ট্যান আছে, এখানে হয়ে যাবে কট, লিখবো অতএব কট, এখানে হবে কট, কট এটা যেটা বাদ দেবো সেটা কট বিটা ইকুয়াল টু হাফ। এখানে যা লেখা থাকবে সেটা আমাকে লিখতে হবে, কট বিটা ইকুয়াল টু হাফ। এবার দেখো আমাকে ট্যান বিটা বার করতে হবে, আমাকে বার করতে হবে ট্যান বিটা, ট্যান বিটা, ট্যান সমান কি, ট্যান সমান 1 কট, ট্যান সমান 1 কট, আবার কট সমান 1 ট্যান, তাহলে ট্যান সমান আমরা লিখবো 1 কট বিটা, ট্যান বিটা সমান 1 কট বিটা। এবার কট বিটার মান কত, হাফ, তাহলে এখানে আমরা কট বিটার মান বসায় দেবো হাফ। এবার উল্টা দেবে, সমান সমান হচ্ছে 2, উল্টে গেলে 2টা উল্টে গেলে হচ্ছে 2 হবে, হাফ উল্টে গেলে 2 হবে। এবার আমরা অপশান দেখব, অপশান এ হচ্ছে হাফ, অপশান বি হচ্ছে 2, অপশান সি হচ্ছে 1/3, অপশান ডি হচ্ছে 1। তাহলে আমার অপশান বি, অ্যান্সার হবে হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ট্যান বিটা মানে ট্যান সমান 1 কট, আবার কট সমান 1 ট্যান, ঠিক আছে, এটা ফর্মুলা। আর যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন ট্যান থাকলে কট হবে, আর যদি কট থাকে ট্যান হবে। 90 থেকে বাদ দিলে তখনই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, এখানে ট্যান আসা হয়ে যাবে কট, আর যেটা বাদ দেবো সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 6 নম্বর, দেখো প্রশ্ন আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা সংখ্যা আছে, বলছে এই সংখ্যাগুলির যৌগিক গড় হবে, বলছে যৌগিক গড় কত হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলি যোগ করব, করে আমরা 10 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে 10টা সংখ্যা আছে, যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে আমরা ভাগ করব। প্রথমে আমরা সংখ্যাগুলির সমষ্টি করব, সংখ্যাগুলির সমষ্টি বের করা কিন্তু একটা ফর্মুলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো n ইকুয়াল টু 10, এখানে কিন্তু n ইকুয়াল টু 10, n হচ্ছে শেষতম সংখ্যা, n মানে হচ্ছে শেষতম পদ বা সংখ্যা, শেষতম পদ বা সংখ্যা, n ইকুয়াল টু 10। এবার লিখব সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে n, এখানে n প্লাস 1/2, n হচ্ছে শেষতম পদ, n মানে হচ্ছে শেষতম পদ, n ইকুয়াল টু শেষতম পদ মানে সংখ্যা, ঠিক আছে। এবার n এর মান বসায় দিচ্ছি, n এর মান হচ্ছে 10, ব্র্যাকেট হচ্ছে 10 প্লাস 1/2, এই ফর্মুলা মনে রাখা দিবে। এইরকম করে তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করতে পারবে। এখানে যখন 1 থেকে তুমি 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করবে তখন n হবে 100, n এর মান 100, ঠিক একই রকম ফর্মুলায় করবে। তাহলে এইবার আমরা এখানে করছি 10 গুণন 11, তার নিচে হচ্ছে 2, কাটলে হচ্ছে 5, 5 11 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি তুমি যদি যোগ করো তাদের সমষ্টি হবে 55, ঠিক আছে। এবার আমরা গড় বার করে লিখব, যৌগিক গড়, আমরা এবার গড় বার করব, যৌগিক গড় ইকুয়াল টু 55 নিচে 10, যতগুলি সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করলেই গড় পাবো। এবার 55কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 5.5, 55কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 5.5, আমরা কাটাকাটি করলাম না, 10 দিয়ে ভাগ মানে এক ঘর পর দশমিক পড়বে, 5.5। এবার আমরা অপশান দেখব, অপশান এ হচ্ছে 5, অপশান বি 4, অপশান সি 3, অপশান ডি হচ্ছে 5.5, তাহলে আমার অপশান ডি, তাহলে এখানে আমার অ্যান্সার হবে ডি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সংখ্যাগুলির সমষ্টি আমরা ফর্মুলায় বের করব, ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n
ইন্টু n+1/2। n হচ্ছে শেষতম পদ, n ইকুয়াল টু শেষতম পদ। ঠিক আছে, কমপ্লিট। আর তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ, গুড নাইট।